এসএসসি পরীক্ষা দেওয়ার পর বাবা মার কাছে আবদার করেছিলাম যে আমার একটা মোবাইল কিনে দিও। বাবা মা রাজি হয়েছিল। আমি এসএসসি পরীক্ষা শেষ করার পর এরপরে বাবা মার কাছে অনেক জোর করে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে নিই। আসলে আমার অনলাইনের প্রতি না খুব ইচ্ছা যে আমি অনলাইনে কিছু একটা করবো। এটা আমার মানুষকে দেখে না একটা শখ জাগে, একটা ইচ্ছা জাগে যে আমি অনলাইনেই কিছু একটা করব। তারপরে এসএসসি এক্সাম শেষ, রেজাল্ট বের হয়নি, বাট রেজাল্ট বের হওয়ার আগেই আমি বাবাকে বলছি যে আমি পাস করবোই, হ্যাঁ আমাকে ফোনটা কিনে দাও প্লিজ। অনেক জোর করে ফোনটা কিনে নিলাম। এরপরে ফোনটা নিয়ে ফোন ইউজ করতেছিলাম। জীবনের প্রথম ফেসবুক আইডি খুলেছিলাম, টিকটক খুলেছিলাম, ভিডিও ছাড়তাম, এবং কি অনলাইনে ওই যে ট্রেডিং করে না, ওই ট্রেডিং সম্পর্কে কিছু ধারণা নিতাম। এরপর ওই যে ফ্রিল্যান্সিং নিয়ে ধারণা নিতাম যে আমি অনলাইনে কিছু একটা করবো। সো এইরকম করে করে প্রায় বেশ কিছুদিন চলে গেল, ফোন ইউজ করতেছিলাম। অনেককেই ফ্রেন্ড রিকোয়েস্ট দিতাম, এলাকার পরিচিত আত্মীয় স্বজন, অনেক জায়গাতেই অনেকদের সাথে কথা বলতাম অনলাইনে, হ্যাঁ। তো আস্তে আস্তে গ্রামের ছেলে থেকে আস্তে আস্তে আমি একটু চেঞ্জ হতে লাগলাম, হ্যাঁ। তো এরপরে যখন আমার এসএসসি রেজাল্ট বের হলো তখন সবাই খুশি, আসলে আমি পাস করেছি। আসলে তারপরে যে কলেজে ভর্তি হব এমন কোনো সিচুয়েশন ছিল না। আসলে আমরা অত বড় লোক না, আমরা মধ্যবিত্ত, আর বাবার কাছে অত টাকা পয়সা ছিল না যে আমায় পড়াশোনা করাবে। তো তারপরে অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম যে ফোনে ফোনে কিছু করব। তারপরে ফ্রিল্যান্সিং একটা কোর্স করার চিন্তা ভাবনা করলাম। সেই কোর্সটা করতেও নাকি টাকা লাগে। সেই কোর্সটা কিনেছিলাম 12,000 টাকা দিয়ে। বাবা মার কাছে অনেক জেদ করে এই টাকাটা অনেক জায়গা থেকে খুঁজে টুজে আমি এই টাকাটা পাঠাই দিলাম। দিয়ে একটা প্রতিষ্ঠানে যোগদান করলাম। সেখানে আমাকে শেখানো হচ্ছে যে কিভাবে ফ্রিল্যান্সিং করতে হবে, কিভাবে পুরো যাত্রাটা কিভাবে কমপ্লিট করবো ফ্রিল্যান্সিং এর, হ্যাঁ। তো তারপরে আমি আস্তে আস্তে কোর্স করতে শুরু করলাম, হ্যাঁ। কিন্তু দেখতেছিলাম যত দিন যাচ্ছিল আমার শুধু ক্লাস করাটাই হচ্ছিল, আমার বাবা কোনো কিছুই করছিল না। আমার বাবা যা টুকটাক করছিল তা দিয়ে হয়তো বা সংসারটা কোনো রকম টানাটানি করে চলতেছিল, হ্যাঁ। তো এরপরে দেখতাম যে মানুষ ফেসবুকের মধ্যে নানান ধরনের ভিডিও ছাড়ছে, ভিডিও ছেড়ে ইনকাম করতেছে। তো আমিও সেটা করলাম, হ্যাঁ। তো অনেক খাটাখাটনির পর 2-3 মাস কষ্ট করার পর আমি একটা জায়গা থেকে ইনকাম করা শুরু করি অনলাইনে, হ্যাঁ। অনলাইনে ইনকাম করা শুরু করি, মাসে মাসে 20-30 হাজার করে টাকা বের হচ্ছিল, হ্যাঁ। বেশ ভালোই যাচ্ছিল আমাদের দিন। এরপরে বাবা মাও দেখলো যে আমি আর্নিং করতেছি। এরপর বাবা মার অনেকগুলো কিস্তি ছিল, সেই কিস্তিগুলো আমি পরিশোধ করে দিই আস্তে আস্তে। তো এরপরে আমি বলি যে মা, আসলে আমার এই কাজগুলো করতে একটা কম্পিউটার দরকার, আর একটা ভালো ফোন হলে খুব ভালো হয়। তখন মা বলে যে তোর তো ইনকাম হয়েছে, তুই এখন ইনকাম করে করে আস্তে আস্তে জমায়া কেন। আমি বললাম যে মা, আসলে ইমার্জেন্সি দরকার, ওগুলো ছাড়া তো আমি ভালোভাবে কাজ করতে পারবো না। তো তারপরে বাবা মাকে বলে আমি একটা লোন তুলি, হ্যাঁ। লোন তুলে আমি একটা কম্পিউটার কিনি, একটা ফোন কিনি, ঠিক আছে। ভালো ভালো কাজ করতে হবে আমাকে আমাকে যত কষ্ট করতে হবে তত আমি টাকা ইনকাম করতে পারবো। তো এরকম করে প্রায় বেশ কিছুদিন গেল, আমি কাজ করতেছিলাম, আমার পেমেন্ট ঢুকতেছিল, আমি আস্তে আস্তে কিস্তি শোধ করতেছিলাম, ফ্যামিলি চালাচ্ছিলাম, সবকিছু ঠিকঠাক ভাবে গেল, হ্যাঁ। যখন আমি আমার ফ্যামিলি চালাতে শুরু করলাম তখন আমাদের বাজারের কয়েকটা মুদিখানার দোকানের সঙ্গে আমি কথাবার্তা বললাম যে দেখুন, আমি তো আর্নিং করি এই অনলাইন থেকে, আমার পেমেন্টটা মাসিক বের হয়। তো আমি আপনাদের থেকে বাকি লেনদেন করতে চাই, আমি পুরো মাস বাকি খরচ টরচ নিব এবং কি মাসের শেষে দিয়ে দিব। তো এইভাবে 3-4 মাস বাকি আনছি, মাসের শেষে পেমেন্ট দিছি, এবং কি সবাই ফুলফিল ভাবে বিশ্বাস করে নিয়েছে যে আমি তো দিবই, তাই না। তো এরপরে একটা সমস্যা দেখা দিল। তো সেই গ্রুপটা, সেই চ্যানেলটা হঠাৎ করে উধাও হয়ে যায়। বাকি যে ক্লাসগুলো শেখানোর কথা ছিল সেই ক্লাসগুলো না করিয়ে তারা চলে যায়, কোনোভাবে তাদের সঙ্গে আর যোগাযোগ করতে পারি না। এরপর আমার মাথার মধ্যে মনে হয় যে আকাশটা ভেঙে পড়লো, এটা কি হলো, আমি এত কষ্ট করে এই কাজটা করলাম, মাঝখানে এসে এই কাজটা এইভাবে থেমে গেল, কিছু বুঝতেছি না এখন কি করব। যাই হোক, 1 মাস কেটে গেল, পেমেন্ট আমি তুলতে পারি নাই। তারপর ওই দোকানদার সবাইকে গিয়ে বললাম যে আসলে পেমেন্টটা ঢুকে নিয়ে এবার হয়তো বা সামনের মাসে আমি বের করব, একটু কষ্ট করে নেন আমার জন্য প্লিজ, একটু স্যাক্রিফাইস করেন। তো ওনারা স্যাক্রিফাইস করলো আমার জন্য, হ্যাঁ। তো তার পরের মাসেও অনেক চেষ্টা করছি আর্নিং করার জন্য, কিন্তু তার পরের মাসেও আর্নিংটা আসেনি, কেমন কেমন করে যেন আটকে যায়। এরপরে আমি খুব চিন্তায় পড়ে গেলাম যে এখন আমার কি করা উচিত। তো তারপরে কি হলো জানেন, ওই যে বলছিলাম শুরুতে যে আমি ফেসবুকের মধ্যে টুকটাক ভিডিও বানায় আপলোড করতাম, ওই যে মানুষের দেখে দেখে যে ভিডিওগুলো আপলোড করে না, সেই ভিডিওগুলো আপলোড করা শুরু করলাম। তো ওইখান থেকে না কিছু ডলার জমেছিল, ধরে নেন যে 1,20,30 হাজার টাকার মতো আমার ফেসবুকের মধ্যে জমেছিল। তো ফেসবুক থেকে ওটা পেইড হবে না, বাট পেইড হচ্ছিল না, ওইটা নিয়ে একটা টেনশনে পড়ে গেলাম। এই পাশে বাকি জমে গেল, আবার মাসে মাসে কিস্তিও দেই পেমেন্ট তুলে, সেই পেমেন্টটাও তো আমার আটকা, মানুষের কাছে ধার করে কিস্তি দিছি।
এইরকম করে আস্তে আস্তে মাথার মধ্যে একটা চাপ সৃষ্টি হইতে লাগলো। হ্যাঁ, মানে এতটা পরিমাণ প্রবলেমে পড়ে গেছি যেটা আমি কাউকে বলে বুঝাতে পারবো না। যেখানে যাই না কেন মানুষ খোটা দেয়, বলে যে তুই নাকি এত ইনকাম করিস, এটা কি হলো, মানে তুই এখন ভেঙে পড়লি কেন, তোর টাকা কই, তাড়াতাড়ি টাকা পরিশোধ কর, দোকানের মধ্যে অনেক দিন হলো, 3-4 মাস হয়ে গেল, বাকির টাকা জমছে, সেই টাকাটা কি দিবি না। এইরকম করে প্রত্যেকটা মানুষ খোটা দেওয়া শুরু করলো। আস্তে আস্তে আমি ভেঙে পড়তে শুরু করলাম, ঠিক করলাম যে সুইসাইড করবো। ঠিক সেই সময় ফেসবুকের মধ্যে একটা পোস্ট করি যে আমি খুব একটা প্রবলেমে পড়ে গেছি, আমায় কি কেউ হেল্প করতে পারবেন, মানে এই ধরনের কিছু বলি। হ্যাঁ, তো তারপরে 2-3 জন নক করলো। সেই 2-3 জন নক করার পর ওই 2-3 জন আমাকে কথা দিল যে আমায় হেল্প করবে, কিন্তু পরে তারা হেল্প করে না। ঠিক সেই সময় আরেকটা মেয়ে এসে আমায় নক করলো, আমায় নক করে বলল যে ভাইয়া আপনার কি হয়েছে, আমি কি আপনাকে হেল্প করতে পারি। তো তারপরে আমি আমার কাহিনীগুলো পুরো বিস্তারিত বললাম যে আসলে আমি এই ধরনের একটা সমস্যায় পড়ে গেছি, আমার পেমেন্টটা উঠবে কিন্তু লেট আছে। এতদিন আমি যেখান থেকে বাকি থেকে খাইতাম সেখানে অনেক লেনদেন হয়ে গেছে, মানুষ অনেক টাকা পায় আমার কাছে। সো ওনারা এখন যেভাবেই হোক না কেন টাকা চাচ্ছে, আর আমি ইমার্জেন্সি, আমার হাতে 1 টাকাও নাই এবং কি আমি কোথাও থেকে নিতেও পারতেছি না। সো আমায় যদি এই হেল্পটা করেন আমি সময় মতো আপনার টাকাটা ফেরত দিয়ে দিব এবং কি আমার খুব উপকার হবে। তখন ওই মেয়েটা বলল, দেখুন ভাইয়া আমি চাই আপনার পাশে থাকতে, আমি আপনার পুরো প্যারাটাই মাথায় নিয়ে নিলাম, এরকম করে সে আমাকে বলল। সো ওই মেয়েটার কথা শুনে আমি মানে একটু নিঃশ্বাস নিতে পারছিলাম, কারণ জীবনের প্রথম আমি কোনো একটা মেয়েকে বিশ্বাস করতে যাব এবং কি আমি জানি না বিশ্বাস করাটা ঠিক হবে কিনা। সো তারপরে সে বলল যে দেখুন আমি আপনাকে ঠকাবো না, আমি আপনার পাশে সারা জীবন থাকতে চাই, আপনি যতদিন না সফল হয়েছেন ততদিন আমি আপনার পিছনে থাকবো এবং কি আপনি সফল হওয়ার পরে যদি আমাকে ভুলে যান তারপরেও কোনো অভিযোগ রাখবো না, কিন্তু আমি আপনার পাশে থাকতে চাই, এই কথা বললো সেই মেয়েটা। হ্যাঁ, তো তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাকে তাহলে হেল্পটা করেন, আপনার যা যা দরকার আমি আপনাকে দিয়ে দিব, আপনার কোনো কিছু প্রুফ দরকার হলে আমি আপনাকে সেটাও দিব। তখন বললো যে না ভাইয়া কোনো কিছু প্রুফ দরকার নেই, আমি আপনাকে দিয়ে দিব। সো তারপর সে আমাকে একটা ডেট দিল যে 2 দিন পরে দিবে। এরপর আমি সবাইকে বললাম যে দেখুন আমি টাকাটা হাতে পাবো 2 দিন পরে, এই 2 দিন পরে আমি আপনাদের সমস্ত টাকা পয়সা সমস্ত হিসাব পরিশোধ করে দিই। এভাবে আমি সবাইকে কথা দিলাম যারা যারা আমার কাছে টাকা পায়। সবাইকে কথা দেওয়ার পর সবাই বললো যে এবার যেন মিস না হয়, কারণ আমি অনেকবার কথা দিয়েছিলাম বাট পারি নাই দিতে, এবার লাস্ট, মানে মানুষ অনেক অপমান করছে বাট এবার লাস্ট সুযোগ আমার। হ্যাঁ, তো তারপর আমি পুরো ভরসা, আমার পুরো চিন্তা ভাবনা সেই মেয়েটার উপরে দিয়ে রাখলাম। তো 2 দিন পর টাকা দেওয়ার কথা ছিল, 2 দিন পার হওয়ার পর ঠিক দুপুর 12টার সময় আমি বললাম যে আজকে তো টাকাটা দেওয়ার কথা তাই না। তখন বললো যে আরে হ্যাঁ হ্যাঁ আমার এক মামার সাথে কথা বলছি তো ওনার কাছেই টাকাটা আছে, আপনার নাম্বারটা দেন, বিকাশ নাম্বারটা, আমি পাঠিয়ে দিচ্ছি একটু পরেই। হ্যাঁ, আমার মামা পাঠিয়ে দিলে আপনার ওখানে চলে যাবে, টেনশন করবেন না। এই 2 দিন প্রায় সারা রাত জেগে কথা বলছি সেই মেয়েটার সঙ্গেই, মানে আমি আসলে কখনো ভাবতেই পারি নাই যে এরকম একটা মানুষ আমার জীবনে আসবে, আমি সফল হওয়া অবধি সে আমার পাশে থাকবে, আসলে খুব উপকার হবে সে যদি আমার পাশে এমন ভাবে থাকে। হ্যাঁ, তো আস্তে আস্তে আমিও সেই মেয়েটাকে বিশ্বাস করা শুরু করি এবং কি সেই মেয়েটা এমন ভাবে কথা বলে যে সেই মেয়েটা আমাকে বিশ্বাস করে এবং কি আমার উপর ভরসা করে, মানে এমন। হ্যাঁ, তো তারপরে কি হলো, 12টা পার হয়ে গেল, 2টা পার হয়ে গেল, টাকা ঢুকলো না। আমি বললাম যে টাকা ঢুকছে না কেন, তখন বললো যে আরে মানে আমাদের এই চিটাগাং শহরে আসলে মানে মানে এক টাইমে দোকান খোলে, একবারে সবগুলো বিকাশের দোকান একবারে বিকালের পরপর খুলে, মামা বলতেছে বিকালে দিবে। বিকালে আমি ওয়েট করতেছিলাম, টাকা দিচ্ছিল না, টেনশনে মাথাটা গরম হয়ে গেল, আরে আমি তো আপনাকে বিশ্বাস করছি, আপনি আমাকে এই 3 দিন আশা দিলেন, আপনি দিবেন না। তো তারপরে আমি আবার তাকে নক করলাম, বললাম যে আপনি কি শুরু করছেন, আমি মানুষদেরকে কথা দিছি, তারা ওয়েট করতে 2 দিন টাইম নেওয়ার পর বলছেন 12টার সময় দিবেন, সেটাও দিলেন না, সন্ধ্যা হয়ে গেল, টাকাটা কি দিবেন না। তো তারপরে সে বললো আচ্ছা আপনার বিকাশ নাম্বারটা আরেকবার লিখে দেন তো। তো তারপরে আমি আবার বিকাশ নাম্বার লিখে দিলাম, লিখে দিয়ে ওয়েট করতেছিলাম। ঈশা আজান পার হয়ে গেল, রাত 9টা বেজে গেল, কিন্তু টাকা ঢুকলো না। সে আমাকে এইরকম করে আশা দিয়ে ধ্বংস করে দিল। আমি এতটা পরিমাণ বিশ্বাস করেছিলাম যে কিনা আমি চোখ বন্ধ করে শুধু তার ভরসাতেই ছিলাম এই 2 দিন, অথচ তার অপেক্ষায় না থেকে এই 2 দিন যদি আমি অন্য কিছু চেষ্টা করতাম তাহলে কিন্তু আমি সেটা ম্যানেজ করতে পারতাম। আচ্ছা সে যদি আমায় হেল্প না করতো তাহলে কি আমি মরে যাইতাম? মরে তো যাইতাম না, কিন্তু এটা কি দরকার ছিল ইচ্ছা আশা দিয়ে মানুষকে কষ্ট দেওয়া? আপনি দিতে পারবেন না বলেন, আপনি আমার সাথে ভালো ব্যবহারের কথা বলছেন, আমি কি আপনার সাথে কথা বলতাম না? বলতাম, কিন্তু আপনি আমাকে ধোকা দিলেন, 2 নাম্বারই করলেন। টাকা পয়সাটা বড় কথা না, খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু একটা মানুষের খারাপ সময় যদি সেই মানুষটার পাশে থাকেন না,
তাহলে সেই মানুষটার কাছে আপনি যে কোন জায়গায় থাকবেন সেটা আপনার কোনো ধারণা নেই, শুধু সেই মানুষটাই জানে। আসলে ছোট থেকেই শুনেছিলাম যে মেয়েদেরকে নাকি বিশ্বাস করা যায় না, এটা কখনো নিজে যাচাই করে দেখিনি। তবে আজকে প্রথম নিজেই যাচাই করে দেখলাম যে আসলে মেয়েদেরকে বিশ্বাস করা মানে নিজেই বিষ খাওয়া। অথবা মেয়েদেরকে বিশ্বাস না করে আপনি যদি মারাও যান তাও আপনি শান্তি পাবেন। তাও মেয়েদেরকে বিশ্বাস করে ঠকে যাওয়ার মতো কষ্ট এটা আর কোথাও নাই। তারপর সেই মেয়েটার জন্য এলাকাবাসীরা আমাকে মার শুরু করলো, আমাকে মারধর করলো, এবং কি আমার হাতে চোট লাগলো। সবাই আমাকে অসম্মান করলো। আমি হাত জোর করে সবার কাছে বলেছিলাম যে প্লিজ আমাকে আর কিছুদিন সময় দিন, আমি যেভাবেই হোক না কেন ম্যানেজ করে আপনাদেরকে দিয়ে দিব, প্লিজ আমায় আর কিছুদিন সময় দিন। আসলে একটা মানুষের কথা দেওয়ার কারণে জীবনটাও ধ্বংস হয়ে যেতে পারে। সেই জন্য বলছি, এমন কোনো কথা মানুষকে দিবেন না যেই কথাটা আপনি রাখতে পারবেন না। মনে রাখবেন, আপনার কথা দিয়ে কথা না রাখার কারণে একটা মানুষ ধ্বংস হয়ে যেতে পারে। তাই কাউকে কথা দিয়ে কথা না রেখে কষ্ট দেওয়ার থেকে কথা না দিয়েই এমনিতেই পাশে থাকুন। মানুষ এমনিতেও পাশে রাখবে, কিন্তু বিপদের সময় কথা দিয়ে কথা না রাখলে যে কষ্টটা হয়, সেই কষ্টটার সম্পর্কে যদি আপনি জানেন, নিজে ভিতর থেকে ভেঙে চুরমার হয়ে যাবেন। কথা দিয়ে কথা না রাখা খুব কষ্টের একটা বিষয়। মানুষকে টাকা দিয়ে না পারলেও একটু সান্ত্বনা দিতে পারেন, তারপরেও মানুষের বিপদে মজা নেবেন না। একটা কথা মনে রাখবেন, আপনি যার যেটা নিয়ে হাসাহাসি করবেন, একদিন সেই জিনিসটাই আল্লাহ আপনার ভাগ্যে দিয়ে দিবে। সেদিন আপনি খুব ছটফট করবেন, খুব আপনার মন চাইবে যে কারো একটা হেল্প প্রয়োজন, কিন্তু সেই সময়েও কিছু মানুষ আপনার সাথে মজা করবে। আসলে সময় সবাইকে সুযোগ মতোই সবকিছু ফিরিয়ে দেয়। কারো বিপদে যদি 1 টাকা দিয়ে পাশে থাকেন না, আপনার বিপদে লাখ টাকার কাজ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করুন।